আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ফিজিক্সের যে সপ্তম চ্যাপ্টার তরঙ্গ এই অধ্যায়ের পার্ট 1 ক্লাস করাবো। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করা যায়। খুবই অল্প সময়ের মাঝখানে তোমাদের এই অধ্যায়টার সারমর্ম বোঝানো ট্রাই করবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম পার্ট খেয়াল করো। প্রথমে কি বলেছে? তরঙ্গ। তরঙ্গ ব্যাপারটা কি? তরঙ্গ হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলনে মাধ্যমের কণা স্থান পরিবর্তন করবে না, কিন্তু শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে, সেটা হচ্ছে কি মূলত তরঙ্গ। আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। ধরো আমরা 7জন ফ্রেন্ড মিলে একজনের হাত আরেকজন ধরছে, একটা চেইন ক্রিয়েট করছি। তো প্রথম বন্ধুর কাছে একটা কলম দেওয়া হয়েছে যে তুমি এটা শেষ মাথায় পৌঁছায় দাও। তো প্রথম বন্ধু দিয়েছে দ্বিতীয় বন্ধুকে, দ্বিতীয় বন্ধু দিয়েছে তৃতীয়কে, তৃতীয় দিয়েছে চতুর্থকে, চতুর্থ দিয়েছে পঞ্চমকে। দেখলাম প্রথম জন থেকে এই কলমটা একদম শেষ মাথায় পৌঁছায় গেছে, কিন্তু প্রথম বন্ধু কিন্তু ডিরেক্ট উঠে যাবে এখানে দেয়নি। অর্থাৎ কি হয়েছে? মাধ্যমের কণাগুলো একই জায়গায় আছে, কিন্তু এই যে কলম সেটা ছিল শক্তি, এটা কি করছে? পাস হয়ে গেছে। অর্থাৎ ধরো এই যে এই জায়গা থেকে 2 3 4 5, ধরো এটা এটা মানুষ, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানুষ, সেম ভাবে এটা একটা মানুষ। ধরো এর কাছে তুমি একটা কলম দিছো, এই কলমটা কাকে দিছে? একে। এ দিছে একে, এ দিছে একে, এরকম করে এখানে চলে আসছে। তাহলে দেখো, যে পর্যায়বৃত্ত আন্দোলন, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম করে, যে পর্যায়বৃত্ত আন্দোলনে মাধ্যমের কণা স্থান পরিবর্তন করে না, কিন্তু কি করছে? শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় পাস করে দিছে, এটা হচ্ছে কি তরঙ্গ। আশা করি তরঙ্গের সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো, নোট করে ফেলবে। আচ্ছা, তরঙ্গ দুই ধরনের, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ তরঙ্গ বলতে মাথায় যেটা আসে সেটাকে আসলে কিভাবে সলভ করি দেখো। খেয়াল করো, এরকম দেখছো না সাউন্ড? ওই যে তোমরা যদি ভয়েস মেসেজ দাও তাহলে এই যেরকম বড় থাকে, আবার আস্তে আস্তে একটু ছোট হয়, আবার একটা বড়, আবার একটা ছোট, আবার একটা বড়, ঠিক আছে? এইটা হচ্ছে কি সাউন্ড দিতেছো না? এটা হচ্ছে অনুদৈর্ঘ্য, মনে রাখবা, এটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য। এটা কি দৈর্ঘ্য ভাইয়া? অনুদৈর্ঘ্য। আর এই দেখছো না এরকম পানির ঢেউ, এই যেরকম পানির ঢেউ, এটা হচ্ছে কি অনুপ্রস্থ। এটার নাম কি ভাই? অনুদৈর্ঘ্য। এটার নাম অনুদৈর্ঘ্য। আর এটার নাম কি? অনুপ্রস্থ। এটার নাম কি ভাইয়া? অনুপ্রস্থ। এটা কি পানির ঢেউ, এটা হচ্ছে কি শব্দ, এটা হচ্ছে শব্দ, এটা হচ্ছে কি পানির ঢেউ। আচ্ছা, একটা একটা করে আগে বুঝায় শেষ করি। যে তরঙ্গ কম্পনের দিকের সাথে, এই দেখো সমান্তরালে, এই যে সমান্তরালে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় সেটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য। তাহলে অনুপ্রস্থ কি? খেয়াল করো, এই যে এটা হচ্ছে অর্ধেক কম্পন, এটা হচ্ছে বাকি অর্ধেক কম্পন। এই দুইটাকে যদি একসাথে মিলাও তুমি, তাহলে একটা কি পূর্ণ কম্পন ক্রিয়েট হবে। বুঝতে পারছো? এই যে সবচেয়ে উঁচু যে বিন্দু, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর এটা কি তরঙ্গ পাত। সবচেয়ে নিচের বিন্দু হচ্ছে তরঙ্গ পাত, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ। অর্থাৎ যে তরঙ্গ কম্পনের দিকের সাথে এই যে লম্ব ক্রিয়েট করলো না ভাইয়া, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় সেটা হচ্ছে কি অনুপ্রস্থ তরঙ্গ। তুমি এভাবে মনে রাখবা, ঠিক আছে? তাহলে অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ বুঝতে পারছি। এখন তাহলে এটা মুছে দিচ্ছি, তোমরা পোস্ট করে নোট করে ফেলবা। আচ্ছা, তারপর দেখো পর্যায়কাল আর কম্পাঙ্ক। পর্যায়কাল ব্যাপারটা কি? আমি কি লিখছি? পর্যায়কাল টি ইকুয়াল টু হচ্ছে টি বাই এন। তাহলে দেখো পূর্ণ কম্পন, এনটি পূর্ণ কম্পন দিতে ধরো সময় লাগে টি সেকেন্ড। একটি পূর্ণ কম্পন দিতে যে সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে কম লাগবে, তাহলে কি টি বাই এন, এটা হচ্ছে পর্যায়কাল। আমার কথা কি বুঝতে পারছো? কি বলছি ভাইয়া? একটি পূর্ণ কম্পন দিতে যে সময় লাগে সেটা হচ্ছে কি পর্যায়কাল। লাইক ধরো একটা থালা পড়তে দেখছো তুমি স্টিলের, একবার বামে যায় একবার ডানে যায়। ধরো এই যে বামে গেছে অর্ধেক, আবার ডানে গেছে অর্ধেক, এই যে বাম আর ডান, এই অর্ধেক কম্পন অর্ধেক কম্পন দুটা মিলে কত হয়েছে? পূর্ণ কম্পন হয়েছে। বুঝতে পারছো? আর এই যে পর্যায়কালের উল্টো ব্যাপারটা হচ্ছে কম্পাঙ্ক। পর্যায়কালের উল্টো ব্যাপারটা কি ভাই? কম্পাঙ্ক। কি লিখছি? এন বাই টি। তার মানে ধরো টি সেকেন্ডে দিচ্ছে এনটি পূর্ণ কম্পন, টি সেকেন্ডে। তাহলে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেয় সেটাই হচ্ছে মূলত কম্পাঙ্ক। আমার কথা বুঝতে পারছো? সেটা হচ্ছে কি মূলত কম্পাঙ্ক। তাহলে পর্যায়কাল আর তুমি যে একটা সূত্র জানো, পর্যায়কাল জানলে কম্পাঙ্কটা তুমি অটোমেটিকলি জেনে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সেজন্য আমরা সূত্র কি লিখতে পারি? টি ইকুয়াল টু হচ্ছে 1/f, আর f ইকুয়াল টু কি 1/t। টি হচ্ছে পর্যায়কাল, টি হচ্ছে পর্যায়কাল, f হচ্ছে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। কম্পাঙ্কের একক কি ভাইয়া? হার্জ, অথবা সেকেন্ড উপরে গেলে কি 5 সেকেন্ড। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কম্পাঙ্ক পর্যায়কাল ডান। এখন ধরো তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য কি? একটা পূর্ণ কম্পনে
তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে একটা পূর্ণ কম্পনে, এই যে বললাম না একটা পূর্ণ কম্পন দেওয়ার জন্য, লাইক ধরো এই যে এতটুকু হচ্ছে অর্ধেক কম্পন, আবার এই বাকিটুকু হচ্ছে অর্ধেক কম্পন। তাহলে এই অর্ধেক আর এই অর্ধেক, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করে। কি ভাইয়া? ল্যামডা। বুঝতে পারছো? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি? ডান। এখন দেখো শব্দানুভূতির স্থায়িত্বকাল বোঝার আগে প্রতিধ্বনি। প্রতিধ্বনি কি? ধরো তোমরা যখন মাইকে অ্যানাউন্স করতে শুনছো, দেখবা যে একটি বিশেষ ঘোষণা 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 এরকম 2-3 বার তুমি শুনতে পাও না? তো প্রতিধ্বনিটা মানে কি? প্রতিধ্বনিটা হচ্ছে যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের রিপিট করে, পুনরাবৃত্তি করে, তখন সেটাকে বলা হয় কি? প্রতিধ্বনি। বুঝতে পারছো ভাইয়া প্রতিধ্বনি ব্যাপারটা কি? প্রতিধ্বনি কি হয়? এই যে তুমি সাউন্ড করতেছো, সেটা বিভিন্ন জায়গায় বাড়ি খেয়ে আবার তোমার কানে রিপিট আসতেছে। এখন সেটা যদি হয় 0.1 সেকেন্ডের আগেই যদি তোমার কানে আসে, তোমার কান সেটা নিতে পারবে না। এই জন্য বলা হয় শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। ঠিক তেমন দর্শনানুভূতির স্থায়িত্বকাল, ধরো আমি কোনো কিছু দেখতেছি, সেটা 0.1 সেকেন্ডের মধ্যে যদি আমি আবার কিছু দেখি এর মধ্যে, সেটা আমি করতে পারবো না, ক্যাচ করতে পারবো না। এটা হচ্ছে দর্শনানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। ঠিক তেমন শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে কি 0.1 সেকেন্ড। ধরো একটা রুমের মাঝখানে আমি কথা বলতেছি, কিন্তু এটা আমি প্রতিধ্বনি শুনতেছি না, তার মানে হচ্ছে এই প্রতিধ্বনি 0.1 সেকেন্ডের আগে আমার কানে চলে আসতেছে, যার কারণে আমার কান এটাকে রিসিভ করতে পারতেছে না। বুঝতে পারছো ভাইয়া? তাহলে শব্দানুভূতির স্থায়িত্বকাল, তরঙ্গ দৈর্ঘ্য, এই সব কিছুই না। দেখো এই অধ্যায়ে অনেক সূত্র কম, তো যে সূত্রগুলো আছে সেটা আমরা দেখাই দিতেছি। এই যে লিখছে v2/v1 = √t2/t1, অর্থাৎ এই যে বাতাসে যে শব্দের বেগ, সেটা হচ্ছে কি তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? আর 0 ডিগ্রি তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ কত সেটা নির্দিষ্ট, সেটা আমরা পড়তাম ছোটবেলায় 332, কিন্তু এখন তোমাদের বইয়ে দেওয়া আছে দেখলাম 330, 330 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 0 ডিগ্রি টেম্পারেচারে বাতাস 330 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 330 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এখন যখন টেম্পারেচার বাড়বে তখন কি হবে? যেহেতু সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে বেগ তত কি হবে? বেশি হবে, অর্থাৎ সাউন্ডটা অনেক তাড়াতাড়ি পৌঁছা যাবে। সেখান থেকে সূত্র আসছে v2/v1 = √t2/t1। আর এখানে লিখছি 2d = vt, এটা হচ্ছে প্রতিধ্বনির জন্য। কার জন্য ভাইয়া? প্রতিধ্বনি। আচ্ছা, অঙ্ক করার সময় ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রতিধ্বনি কেন? ধরো এই যে এখান থেকে তুমি সাউন্ড করছো, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। ধরো এই যে এটা হচ্ছে তুমি যখন এখান থেকে সাউন্ড করছো, ফার্স্টে তুমি এই প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত পৌঁছাইছো, এটা হচ্ছে ডি, আবার ব্যাক করছো না, তাহলে এটা কি আবার ডি আর ডি যোগ করলে কত হয়? 2d। নরমালি আমরা লিখতাম কি বেগ সমান কি সরণ ভাগ সময় না, তাহলে বেগ ভি আর সরণ নরমালি লিখতাম ডি, কিন্তু প্রতিধ্বনি যেহেতু তার মানে ব্যাক তোমার কাছে আসবে, তার মানে কি 2d/t, আর গুণন করলে হয় কি 2d = vt। এটা হচ্ছে প্রতিধ্বনির জন্য। এটা কার জন্য ভাইয়া? প্রতিধ্বনির জন্য। অর্থাৎ প্রতিধ্বনির জন্য এই 2d হওয়া জরুরি না। জরুরি কি ভাইয়া? জরুরি হচ্ছে তোমার কাছে পৌঁছানো পর্যন্ত ওর যে ডিসটেন্স, এটা যদি যোগ করে আমি এখানে লিখতে পারি, সেটা হচ্ছে জরুরি। এই 2d হওয়াটা জরুরি না। আমরা অঙ্ক করতে গেলে এই জিনিসগুলো ক্লিয়ার করব। আচ্ছা, তাহলে এই সূত্র বুঝতে পারছো, এই সূত্র বুঝতে পারছো। আর v = হচ্ছে f ল্যামডা। f কি? f হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য। আর f কি? কম্পাঙ্ক। f হচ্ছে কম্পাঙ্ক। আর এই v মানে কি? v মানে হচ্ছে বেগ। v মানে কি ভাইয়া? v মানে বেগ। আর t = 1/f ইতোমধ্যে বুঝাই ফেলছি, t = t/n বুঝাই ফেলছি, f = 1/t, f = n/t, এই সবগুলো বুঝাই ফেলছি। আচ্ছা, দেখো খেয়াল করো, তোমাকে এতটুকু দাগ দিয়ে আমি বললাম দৈর্ঘ্য দেওয়া আছে ধরো 5 মিটার। কয় মিটার? 5 মিটার। বললাম বাতাসে টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে বের করতে বলছে f সমান হোয়াট। কি বের করতে বলছে? f সমান হোয়াট। তাহলে আমরা জানি v = কি? f ল্যামডা। তাহলে f = কত হবে? v/ল্যামডা। এখন 30 ডিগ্রি টেম্পারেচারে শব্দের বেগ কত সেটা আগে বের করে নিতে হবে, এই যে সূত্র দিয়ে v2/v1 = √t2/t1। এই t1 কত? 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি সেলসিয়াসকে ফার্স্টে কেলভিনে নিলে কত হবে?
তাহলে v2 সমান কত হবে ভাইয়া দেখো তো, 30টা নিচে লিখি, তাহলে v2 সমান কত হবে √T2, 30 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন নিতে হবে, তাই 273 যোগ করলেই সেলসিয়াস থেকে কেলভিন হয়ে যায়। তাহলে কত হবে 273 আর 30 303, আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 ইনটু এই যে v1 0 ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগ কত 330, তাহলে এখানে তুমি মান পেয়ে যাবে। তাহলে ভির মান তো পেয়ে গেল ভাই, এখন ল্যামডার মান কি বাবা, এই যে 5 মিটার বসা দিবা না, দেখো ল্যামডা মানে কি একটা প্রসারণ আর একটা সংকোচন, ধরো এটা একটা প্রসারণ একটা সংকোচন, তার মানে এতটুকু হচ্ছে একটা ল্যামডা। আবার দেখো একটা প্রসারণের সংকোচন, আবার একটা ল্যামডা, প্রসারণ সংকোচন ল্যামডা, আবার দেখো প্রসারণ সংকোচন ল্যামডা, তার মানে একটা দুইটা তিনটা সবগুলো যোগ করো, ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়াল হচ্ছে 5 মিটার। বুঝতে পারছো? তাহলে 1 2 3 4, তাহলে 4 ল্যামডা ইকুয়াল হচ্ছে 5, ল্যামডা ইকুয়াল হচ্ছে 5/4 যা আসবে। বুঝতে পারছো ভাইয়া? তার মানে একটা প্রসারণ একটা সংকোচন মিলে তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাবে। এই প্রশ্নটা সবসময় খেয়াল করবে, তুমি হুটহাট করে যা দেওয়া থাকবে তাই বসাই দিবা না। আচ্ছা ধরো এটাকে এই পর্যন্ত না দিয়ে, ধরো আমি তোমাকে দিলাম এই পর্যন্ত দিস, তাহলে কি করতাম ভাইয়া দেখো তো, তাহলে কি করতাম দেখো, একটা প্রসারণ একটা সংকোচন, তার মানে এখানে একটা ল্যামডা হয়েছে, একটা প্রসারণ একটা সংকোচন একটা ল্যামডা হয়েছে, আর এখান থেকে অর্ধেক আসছে না, শুধু প্রসারণ সংকোচন দিয়ে নেই, তাহলে এটা কি অর্ধেক ল্যামডা, তাহলে এটা কি ভাইয়া এই ল্যামডা বাই 2, তাহলে হয়তো কি ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 ইকুয়াল হচ্ছে 5। তাহলে একে কত 2, 2 প্লাস ল্যামডা বাই 2 ইকুয়াল হচ্ছে 5, 2 1 2 হচ্ছে 2 বার 2 গুণে 4 প্লাস একবার ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে 4 এর কত 4 ল্যামডা আর একটা ল্যামডা কত ল্যামডা হয় 5 ল্যামডা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে ল্যামডা ইকুয়াল টু এখানে ওই পাশে নিয়ে ল্যামডার মান বের করে। বুঝতে পারছো? তাহলে এই চিত্র না দিয়ে যদি অন্য চিত্র দেয় সেম প্রসেসে ভাইয়া, একটা প্রসারণ একটা সংকোচন, আর যদি অনুপ্রস্থ তরঙ্গ হয় তাহলে কি হবে, আচ্ছা যেই মানটা তুমি পাবা দেন তুমি এখানে বসে দিলে হইতো v ইকুয়াল টু হচ্ছে f ল্যামডা, তাহলে f ইকুয়াল টু হতো v বাই ল্যামডা, তাহলে মান পেয়ে যাবে। আচ্ছা এখন যদি এরকম থাকতো, ধরো ধরো এই পর্যন্ত দেওয়া আছে, তাহলে একটা প্রসারণ এই পর্যন্ত আছে ধরো 7 মিটার, খেয়াল করো একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ পাত, তার মানে এই পর্যন্ত হচ্ছে একটা ল্যামডা, আর এইখানে দেখো এই পর্যন্ত তো অর্ধেক, এটা অর্ধেক এটা অর্ধেক, কিন্তু এর আবার অর্ধেক নিছি না ভাইয়া, তার মানে কি এটা 4 ভাগের 1 ভাগ, এটা কতটুকু ভাইয়া ল্যামডা এর 4 ভাগের 1। বুঝতে পারছো? তার মানে তোমার এখন প্রশ্নটা হইলো কি ল্যামডা প্লাস ল্যামডা বাই 4 ইকুয়াল টু 7, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে ল্যামডার মান বের করে নিতে হবে। বুঝতে পারছো ভাইয়া? তো প্রশ্নে এই জিনিসটা ধরা খুবই জরুরি। এই অধ্যায়ের সূত্র ভাইয়া অনেক কম ভাই, যতগুলো সূত্র দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ এর মাঝখানে তোমাদের এই অধ্যায় পুরোটা কভার হয়ে যাবে। আজকের মতো পার্ট 1 অনেক সংক্ষিপ্ত ক্লাস, এতটুকুই থাক। নেক্সট ক্লাসে সিকিউ কিভাবে করতে হয় সে বিষয়ে ইনশাআল্লাহ দেখাবো। ঠিক আছে ভাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।